ব্রেন ওয়াশ স্কুলের পক্ষ থেকে জানাই ইসলামিক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ দয়া, শান্তি আর রহমত তোমাদের সবার উপরে বর্ষিত হোক। আসলে এখন আমরা আজকের ক্লাস হচ্ছে আমাদের এসএসসি 2025-26 ব্যাচের জন্য সাধারণ গণিত অষ্টম অধ্যায় উপপাদ্য 20 নম্বর জ্যামিতি। উপপাদ্য 20 নম্বর জ্যামিতি। তো 20 নম্বর জ্যামিতির প্রশ্নটা কি? বৃত্তের একই চাপের উপরে দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। বৃত্তের একই চাপের উপরে দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আসলে 20 নম্বর এই জ্যামিতিটা এমন একটা জ্যামিতি, যদি আমরা এই 20 নম্বর জ্যামিতিটা খুব ভালোভাবে বুঝতে পারি, তাহলে বইয়ের 80% জ্যামিতি আমাদের সুন্দরভাবে বোঝা হয়ে যাবে। মানে 20 নম্বরটা এত গুরুত্বপূর্ণ একটা জ্যামিতি, যদি এইটা আমি ভালো মতো বুঝতে পারি, তাহলে আমার পুরো বইয়ের 80% উপপাদ্য জ্যামিতি কিন্তু আমার হয়ে যাবে। বৃত্ত অধ্যায়ের 80% জ্যামিতি হয়ে যাবে। তো আসো তাহলে আমাদেরকে 20 নম্বরটা খুব ভালো করে বুঝতে হবে। আর 20 নম্বর যদি খুব ভালো করে বুঝতে হয়, তাহলে কিন্তু এই যে বেসিক আমাদেরকে আগে জেনে নিতে হবে। তো আজকে তোমাদের 20 নম্বরটা হয়তো প্রমাণ করতে পারবো কি না এটা বলতে পারছি না, কারণ আজকে আমাকে 20 নম্বরের বেসিকটা শিখাইতে হবে। আর 20 নম্বরের বেসিকটা আমি খুব ভালো করে তোমাদের শিখাইতে চাই, যাতে করে তোমরা 20 নম্বরটা খুব সুন্দরভাবে বুঝতে পারো। এই 20 নম্বর জ্যামিতি তোমাকে এমনভাবে বুঝতে হবে যাতে করে তুমি বইয়ের সব জ্যামিতিগুলা বুঝতে পারো। আর 20 নম্বর যে বুঝবে না, সে কোনো জ্যামিতিই বুঝতে পারবে না। তাই বেসিকটা নিয়ে আজকে আলোচনা করি। যদি আজকে আমরা 20 নম্বরের জ্যামিতির প্রমাণ নাও করতে পারি, ইনশাল্লাহ আগামী ক্লাসে মানে আগামী কালকে আমরা এটার প্রমাণ করবো এবং তোমাদেরকে ভিডিওটা ইউটিউবে দিয়ে দেবো ইনশাল্লাহ। তো আসো এখন বৃত্তের একই চাপের উপরে দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে এই জ্যামিতিটা প্রমাণ করতে গেলে আমাকে চাপ কি জিনিস সেটা কিন্তু জানতে হবে। বৃত্ত তো আমরা গত জ্যামিতিতে জেনেছি। তারপরে দণ্ডায়মান কি জিনিস? দণ্ডায়মান মানে দাঁড়িয়ে থাকা। কেন্দ্রস্থ কোণ কি জিনিস? বৃত্তস্থ কোণ কেমন, কেন্দ্রস্থ কোণ কেমন, আবার কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এইটা আবার কিভাবে হয়, এই বিস্তারিত বিষয় নিয়ে আমরা ইনশাল্লাহ এখানে আলোচনা করি। এখন এই 20 নম্বরে তোমাদেরকে আসলে একটু শিখাই চাপ কেমন। সাপোজ মনে করো এটা একটা বৃত্ত। তো এই বৃত্তের ধরো এই অংশটা আমি কেটে নিলাম, এই যে এই অংশটাকে আমি কেটে নিলাম, ঠিক আছে? ধরো এটা এ, এটা বি। এই যে এই অংশটাকে আমি কেটে নিলাম, এইটাকে বলে চাপ। এই যে এটা হলো চাপ, ঠিক আছে? বোঝা গেছে? আর একটু বুঝাই, আশা করি তোমরা ক্লিয়ার বুঝতে পারবা। সেটা হচ্ছে এই যে ওপর থেকে নিচের দিকে একটা চাপ দিচ্ছে না, এই যে চাপ, এটাকে বলে চাপ। আবার দেখো এই যে নিচ থেকে উপরে উঠলো না, এটাও কিন্তু একটা চাপ, ঠিক আছে? আশা করি তোমরা চাপ বুঝতে পেরেছো। এখন এই যে মনে করো এটা একটা বৃত্ত। তো বৃত্তে আমি এইখানে কেটে দিলাম, এইখানে কেটে দিলাম, এই যে এইখানে কেটে দিলাম, এইখানে কেটে দিলাম, তাহলে আমার কিন্তু এটা একটা চাপ হয়ে গেল। ধরো এইখানে কেটে দিলাম, তাহলে আমার এটা একটা চাপ হয়ে গেল। আবার এইখানে কেটে দিলাম, তাহলে এটাও কিন্তু আমার একটা কি হয়ে গেল? চাপ হয়ে গেল। আবার এ দেখো এখানে একটা চাপ, তাহলে কতগুলো চাপ হয়ে গেল? দেখো একটা, দুইটা, তিনটা, চারটা কিন্তু এখানে আমার চাপ হয়ে গেল। তো চাপ আশা করি তোমরা চিনতে পেরেছো। তাহলে চাপটা কিরকম হয় বৃত্তের ভিতরে? আচ্ছা ঠিক আছে, একটু খেয়াল করে এবার। চাপটা চিনি গেলাম। এখন চাপের আবার কিছু প্রকার আছে, যেমন উপচাপ এবং অধিচাপ। উপচাপটা কেমন দেখো, মনে করো এইটা আমার একটা বৃত্ত। তো এইখান থেকে আমি একটা চাপ তৈরি করলাম, মনে করো এই যে এইখান থেকে একটা চাপ তৈরি করলাম। এটা ধরো এ, এটা বি, আর নিচের অংশটাকে আমি সি ধরলাম, তাহলে এ সি বি। এই যে একটা চাপ তৈরি হয়ে গেল, এই যে একটা চাপ, ঠিক আছে? এই একটা চাপ তৈরি হলো। আরেকটা চাপ দেখো, এই যে উপরের দিকে একটা চাপ আছে না, এই যে একটা চাপ আছে, দেখেছো তোমরা? লক্ষ্য করেছো? এই যে এই চাপটার দিকে লক্ষ্য করো। এই যে এইটা কিন্তু একটা কি, এই যে চাপটাকে আমি একটু মার্কিং করে দিলাম, এই যে একটা চাপ। তো এই চাপটার নাম দিলাম মনে করো এ ডি বি।
এই যে এ ডি এ ডি বি, এই যে এই চাপটার নাম দিলাম। এই চাপটা দেখতে বড় না, যে চাপটা দেখতে বড় সেটাকে বলে অধিচাপ, অধিচাপ। আর যে চাপটা দেখতে ছোট, এই যে এই চাপটা দেখতে ছোট না, এই যে কতটুকু আর এইটা কতখানি দেখিছো, এই যে ছোট চাপটাকে বলে উপচাপ, উপ উপচাপ। আচ্ছা, তোমরা তাহলে বড় চাপটাকে কি বলে অধিচাপ, আর ছোটটাকে কি বলে উপচাপ। এখন এটা মনে রাখার আবার কি রকম ধরনের মানে একটা টেকনিক, সেটা হচ্ছে দেখো তো, আমরা বেশি জিনিসকে, বেশিটাকে অধিক বলিনি, অধিক। তো দেখো তো, এই যে অধি মানে অধিক না, বেশি না, অধিক চাপ মানে অধিচাপ। এই বড়টাকে বলছি অধিচাপ, আর ছোটটাকে বলছি উপচাপ। উপ মানে ছোট। যেমন দেখবা যে উপসাগর, উপসাগর মানে কি, সাগরের একটা শাখা, এটাকে বলে উপসাগর। এরকম তোমরা মানে সাগর থেকে যখন একটা শাখা বের হয় সেটা তো ছোটই হবে, তার মানে উপ মানেই ছোট। তোমরা তাহলে বুঝে গেছো, আশা করি চাপ বুঝে গেছো। তারপরে জ্যামিতিটা আমরা যখন করবো ইনশাল্লাহ বিস্তারিত বুঝতে পারবো। তাহলে আমরা এখানে কি চিনলাম, চাপ কিন্তু চিনে গেলাম। চাপ কয় প্রকার, চাপ দুই প্রকার, একটা হচ্ছে উপচাপ, একটা অধিচাপ। তোমাদের আশা করি মনে থাকবে। কেন্দ্রস্থ কোণ একটু দেখো, কেন্দ্রস্থ কোণটা কিরকম। এখন এইটা মনে করো একটা বৃত্ত, তাহলে এইটা তো অবশ্যই কেন্দ্র, এই যে কেন্দ্র, এই যে একটা কেন্দ্র, ঠিক আছে। এখন এই কেন্দ্রের নাম দিলাম সাপোজ ও। এখন দেখো, কেন্দ্রে যদি কোনো কোণ তৈরি হয়, ধরো এইটা আমার একটা চাপ, এটা কি চাপ, ধরো এটা এ, এটা বি, এই যে একটা চাপ কিন্তু এটা, হ্যাঁ, এই চাপ দেখো, এ চাপ থেকে শুরু করি কেন্দ্রে চলে গেলাম এবং বি চাপে চলে আসলাম। এই যে কেন্দ্রে একটা কোণ তৈরি গেল না, কেন্দ্রে, এইটাকে বলে কেন্দ্রস্থ কোণ। এটাকে কি বলে, কেন্দ্রস্থ কোণ। তাহলে আমি এ চাপ থেকে শুরু করি বি চাপে চলে আসলাম, আর অমনি কেন্দ্রে একটা কোণ তৈরি হয়ে গেল। এই যে কেন্দ্রে যেটা তৈরি হয় সেটাকে কি বলে, কেন্দ্রস্থ কোণ। আর একটা জিনিস খেয়াল করো, আর যেটা বৃত্তে তৈরি হয়, বৃত্তে, সেটাকে বলে বৃত্তস্থ কোণ। ধরো এই যে দেখো, এবার কোথায় কোণটা তৈরি হয়েছে, বৃত্তে না, এই যে এইগুলাকে তো বৃত্ত বলে তোমাদের শিখেছি না। এই যে বৃত্তে কোণটা তৈরি হয়ে গেল না, এই যে বৃত্তে দেখো, এই যে বৃত্তে যে কোণ তৈরি হয়ে গেছে, এইটাকে বলে, এটাকে কি বলে, এইটাকে বলা হয় বৃত্তস্থ কোণ। এটাকে বলে বৃত্তস্থ কোণ। আর এটাকে কি বলে, এই যে কেন্দ্রে দেখো, এটা কেন্দ্র না, কেন্দ্রে কোণ তৈরি হয়েছে, এটাকে বলে কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ। আশা করি তোমরা বৃত্তস্থ কোণ আর কেন্দ্রস্থ কোণ চিনে গেছো। তবে এখানে একটা জিনিস কিন্তু বুঝার আছে, সে কি জিনিস দেখো, একটু তোমাদেরকে বুঝাই, তাহলে তোমরা বুঝতে পারবা। একটু মনোযোগ দাও, ইনশাল্লাহ বুঝতে পারবা। মনে করো এটা একটা বৃত্ত, ঠিক আছে, এটা একটা বৃত্ত, ও কেন্দ্র বিশিষ্ট, মনে করো একটা বৃত্ত, এই যে ও কেন্দ্র বিশিষ্ট। এইটা আমার চাপ, এইটা আমার চাপ, এই যে এইটা কিন্তু আমার চাপ, হ্যাঁ, এইটা ধরলাম চাপ। তো দেখো তো এইখানে আমার কি কোণ তৈরি হয়ে গেল, তাহলে একটা কেন্দ্রস্থ কোণ হয়ে গেল না এই জায়গায়। তারপরে একটু খেয়াল করো, এই যে এইটা আমার চাপ কিন্তু, দেখো তো এইখানে আমার কি কোণ তৈরি হয়ে গেল, এখানে একটা বৃত্তস্থ কোণ তৈরি হয়ে গেল। এখন এই দুইটা কোণ তৈরি হয়েছে কি চাপের ওপরে, দেখো তো এ বি চাপের ওপরে না। এই যে এ চাপে শুরু করলাম, বি চাপে এসে থামলাম, কেন্দ্রস্থ কোণ হলো, তাহলে এ বি চাপের ওপরে কেন্দ্রস্থ কোণ। আবার দেখো এ চাপে শুরু করলাম, এই যে এ চাপে শুরু করলাম, এ দেখো দেখো বি চাপে এসে থামলাম, তার মানে এই বৃত্তস্থ কোণটাও কিন্তু এই একই চাপের ওপরে, তাই না। এই যে বি চাপে শুরু করেছি, এ চাপে এসে থেমেছি, মানে এ চাপে শুরু করেছি, বি চাপে এসে থেমেছি। তাহলে কি হয়ে গেল, একই চাপের ওপরে দুইটা কোণ হয়ে গেছে। কি দুইটা কোণ হয়েছে, একটা কেন্দ্রস্থ কোণ হয়েছে, একটা বৃত্তস্থ কোণ হয়েছে। এইটাই কিন্তু বলেছে যে একই চাপের উপরে দণ্ডায়মান, মানে দণ্ডায়মান মানে দাঁড়িয়ে থাকবে, এই যে দাঁড়িয়ে আছে কেন্দ্রস্থ কোণ, এই যে কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণ। শর্ত কি, বৃত্তস্থ কোণটা কেন্দ্রস্থ কোণের অর্ধেক, অথবা কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এটা কিভাবে দ্বিগুণ, দেখো তোমাদের এটা সূত্র, যদি একই চাপের উপরে কেন্দ্রস্থ কোণ থাকে আর একটা বৃত্তস্থ কোণ থাকে, তাহলে পরে কেন্দ্রস্থ কোণ যদি 60 ডিগ্রি হয়, কেন্দ্রস্থ কোণ যদি 60 ডিগ্রি হয়, তাহলে বৃত্তস্থ কোণ হবে, বৃত্তস্থ কোণ হয়ে যাবে 30 ডিগ্রি, মানে অর্ধেক। আর বৃত্তস্থ কোণ যদি এখন তাহলে একটু দেখি তো তোমরা পারো কিনা, একটু ধরি।
ধরো বৃত্তস্থ কোণ হলো 60 ডিগ্রি, তাহলে কেন্দ্রস্থ ডবল হবে, কেন্দ্রস্থ কোণটা ডবল হবে, তাহলে এটা হয়ে যাবে 120 ডিগ্রি। ঠিক আছে না? এখন এইটা যদি হয় আমার 100 ডিগ্রি, তাহলে এখন বৃত্তস্থ কোণ কত হবে? অর্ধেক। বৃত্তস্থ কোণ হয়ে যাবে 50 ডিগ্রি। এই যে 50 ডিগ্রি। তার মানে কি কেন্দ্রস্থ কোণটা কিন্তু বড় আর বৃত্তস্থ কোণটা ছোট। দেখো দেখেও মনে হচ্ছে না এই যে ছোট, এবং এটা বড় না, এই যে বড়। তাহলে পরে বড় কোণটা কিন্তু যা হবে ছোট কোণটা তার অর্ধেক হবে। এই জিনিসটাই কিন্তু এখানে বুঝাইতে পেরেছে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। ভালো করে এই জিনিসটা একটু রিপ্লে দেখবা। এবার আসো, তাহলে কেন্দ্রস্থ কোণ হয়ে গেল, বৃত্তস্থ কোণ হয়ে গেল। এখন বহিস্থ কোণটা শিখবো। এখন দেখো, মনে করো এইটা হচ্ছে আমার একটা বৃত্ত, এইটা আমার কেন্দ্র। ঠিক আছে? তো কেন্দ্র, এখন দেখো যে এইটা হচ্ছে আমার একটা বৃত্তস্থ কোণ। এই চাপটার কি নাম দিলাম? এবি দিলাম। এই যে এবি চাপ। ঠিক আছে? এটা কিন্তু চাপ। হ্যাঁ, তারপরে এই একই চাপের ওপর একটা কেন্দ্রস্থ কোণ আঁকলাম। এই যে কেন্দ্রস্থ কোণ হয়ে গেল। এখন এই কেন্দ্রস্থ কোণটার নাম দিলাম ও। এবার একটু লক্ষ্য করো, এই যে এইখানে মনে করো আমি একটা ত্রিভুজ টানলাম। এখানে কি টানলাম? একটা রশি টানলাম। এই রশিটাকে আমি একটু বর্ধিত করে দিলাম, বর্ধিত করে দিলাম। ধরো এই অংশটা তাহলে আমার হয়ে গেল ডি। ঠিক আছে? এই যে বর্ধিত করেছি। এখন লক্ষ্য করো, দেখো, আর এইটার নাম দিলাম ধরো সি। হ্যাঁ, তাহলে কি হয়ে গেল? এখানে দুইটা ত্রিভুজ হয়ে গেছে না? তার মানে ত্রিভুজের বাইরে যদি কোনো কোণ থাকে ওটাকে বলে বহিস্থ কোণ। ত্রিভুজের বাইরে কোনো কোণ থাকলে সেটাকে বলে বহিস্থ কোণ। এখন দেখো, এই যে আমার এখানে একটা ত্রিভুজ হয়েছে, হয়েছে ত্রিভুজ, ত্রিভুজ হয়েছে। এখন এই ত্রিভুজের এই কোণটা, এই কোণটা, এই কোণটা দেখো তো ত্রিভুজের মধ্যেই, কিন্তু এই দিকে একটু লক্ষ্য করো তো, এই ত্রিভুজের এই যে এইখানে একটা কোণ বেরিয়েছে না? এই কোণটা কি ত্রিভুজের মধ্যে? এটা হচ্ছে বাইরে, এইটাকেই বলে বহিস্থ কোণ। এই বাইরের কোণটাকে বলে বহিস্থ কোণ, ত্রিভুজের বহিস্থ কোণ। তাহলে এ বি ও, দেখো এ সি ও, এ সি ও ত্রিভুজের, ত্রিভুজের বহিস্থ কোণ কোনটা? বহিস্থ কোণ এই যে এইটা না? এইটা। তাহলে এ ও ডি, এ ও ডি, এটা কিন্তু বহিস্থ কোণ। এ সি ও ত্রিভুজের এটা কিন্তু আমার বহিস্থ কোণ। এ ও ডি এটা কি? বহিস্থ কোণ। এটা কিন্তু আমার এই যে বহিস্থ কোণ। বহিস্থ কোণটা চিনতে পেরেছো? তাহলে বহিস্থ কোণ কাকে বলে? আবার যদি তুমি এই দিকটাতে লক্ষ্য করো, দেখো বি ও সি ত্রিভুজের, বি ও সি ত্রিভুজের বহিস্থ কোণ কোনটা? এই যে এইটা। দেখো এই ত্রিভুজের, এই ত্রিভুজের বহিস্থ কোণ এইটা না? কোনটা? তাহলে ডি ও বি কিন্তু বহিস্থ কোণ হয়ে গেল। আশা করি তোমরা বহিস্থ কোণ চিনে গেছো। আর একটু বুঝাই, ধরো এটা আমার একটা ত্রিভুজ, এই যে, এই যে একটা ত্রিভুজ। দেখো এই যে একটা ত্রিভুজ। ঠিক আছে? এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে আমার বি, এই এটা হলো সি। হ্যাঁ, আর এটা করে দিলাম ডি। এখন দেখো তো, এই যে ত্রিভুজটার বহিস্থ কোণ কোনটা? এইটা ভিতরের কোণ, এইটাও ভিতরে আছে, এইটাও ভিতরে আছে, কিন্তু এইটা কি ভিতরে আছে? এটা কিন্তু ভিতরে নাই। এইটাকেই বলে বহিস্থ কোণ। বহিস্থ মানে বাইরে। তাহলে আশা করি তোমরা বহিস্থ কোণ চিনে গেছো। কিন্তু এখানে আরেকটা জিনিস বুঝার আছে, সেটা হচ্ছে কি বুঝার আছে? দেখো, মনে করো যে এইটা আমার বহিস্থ কোণ, এই যে এইটা কিন্তু আমার বহিস্থ কোণ। এখানে ধরো ডি দিলাম, এখানে এ দিলাম, এখানে বি, আর এটা সি দিলাম। তাহলে এইটা আমার বহিস্থ, বহিস্থ কোণ কোনটা হয়ে গেল? এ সি ডি। দেখো এ সি ডি, এই যে এই বহিস্থ কোণটা, বহিস্থ কোণটা যদি আমার যা হবে, বহিস্থ কোণটা যা হবে, এই দুইটা কোণকে বলে অন্তস্থ কোণ। এই দুইটাকে কি কোণ বলে? অন্তস্থ কোণ। তার মানে বহিস্থ কোণ আমার যা হবে, এই অন্তস্থ দুইটা কোণ যোগ করি তাই হবে। এই সূত্রটুকু একটু মনে রাখো। এই বহিস্থ কোণ যদি 60 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা আর এই কোণটা, এই দুইটুকে যোগ করলে যা হবে এর সমান হবে। আরেকবার বুঝাই, তাহলে বুঝতে পারবা। তাহলে বহিস্থ কোণ যদি 60 ডিগ্রি হয়, তাহলে এই দুইটু কোণ যোগ করলে পরে 60 ডিগ্রি হবে। তার মানে যদি এইটা যদি আমার 45 ডিগ্রি হয়, আর এইটা যদি হয় 40 ডিগ্রি, এটা 40 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, তাহলে বহিস্থ কোণটা কত হবে?
এই যে এই দুটোকে যোগ করি যা হবে বহিস্থ কোণ একাই তাই হবে। তাহলে এই দুটো যোগ করো, যোগ করলে কত হয়? 40 85, এই যে 85 হয়ে গেল বহিস্থ কোণটা। তাহলে বহিস্থ কোণ কিন্তু 85 হয়ে গেল। তাহলে বুঝতে পারছো যে এই দুটো যোগ করলে যা হবে এ একাই তাই হবে। তাহলে বহিস্থ কোণ সমান কি? এই অন্তস্থ, এই কোণকে বলে অন্তস্থ দুই কোণের সমান। তার মানে অন্তস্থ দুই কোণের যোগফল। তাহলে দেখো এই যে এইটাকে বলে অন্তস্থ কোণ, আর এটাকেও কিন্তু অন্তস্থ কোণ। এই দুটোকে কি বলে? অন্তস্থ কোণ। আচ্ছা, তোমরা বুঝতে পেরেছো আশা করি। তাহলে অন্তস্থ দুই কোণের যোগফলকে বলে বহিস্থ কোণ। ঠিক আছে, ক্লিয়ার। এগুলা কেন করাচ্ছি জানো? এগুলা করাচ্ছে এই কারণেই যে তোমাদের 20 নম্বর জ্যামিতিটা প্রমাণ করতে গেলে এই জিনিসগুলা লাগবে। আর এই জিনিসগুলো যদি তুমি না জেনে থাকো তাহলে তুমি 20 নম্বর জ্যামিতির কিচ্ছু বুঝতে পারবে না। আর 20 নম্বর না বুঝতে পারলে তুমি জ্যামিতিই বুঝলা না। কারণ 20 নম্বর জ্যামিতিটা তুমি বুঝতে পারলে পুরো বইয়ের জ্যামিতি 80% বুঝে যাবে, বুঝতে পারবো আর কি, 80% বুঝতে পারবো। তাহলে তোমার 20 নম্বর জ্যামিতি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়াও 20 নম্বর জ্যামিতি এত সুন্দর ক্যাটাগরিতে মানে এই বইয়ে দেওয়া হয়েছে, এইখান থেকে একটা প্রশ্ন করবেই। এই 20 নম্বরকে নিয়ে একটা প্রশ্ন করবেই, হয় অবজেক্টিভ করবে, না হয় দেখবা যে বড় প্রশ্ন করবে। মানে প্রতিবারই প্রায় এই প্রশ্নটা করে। 99, 98, 95% সম্ভাবনা যে তোমার 20 ক্যাটাগরিতে প্রশ্ন করবে। তাহলে 20 নম্বরটা কিন্তু তোমাকে, এই 20 নম্বর জ্যামিতি কিন্তু খুব ভালো করে শিখতে হবে। তো আসো এখন যাই হোক, আমরা সম্ভবত আজকে 20 নম্বরের বেসিকটা দিয়ে শেষ করলাম। আগামী দিন ইনশাল্লাহ তোমাদেরকে 20 নম্বরের বিশেষ নির্বাচন এবং অঙ্কন এবং প্রমাণ খুব সুন্দরভাবে বুঝিয়ে দেব। তোমরা শুধু একটু অপেক্ষা করবা আগামী কালকের জন্য ইনশাল্লাহ। আজকে এ পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।